নমস্কার। আচ্ছা, আমাদের বাংলার একই অবস্থা হলো। বাংলার বেশ কিছুদিন ধরে দেখবেন যে কোনো বুদ্ধিজীবী আর জন্মাচ্ছে না। নতুন নতুন বুদ্ধিজীবী এই যারা ছিল তারা তো ধরুন মানে এত প্যাক খেয়েছে যে তারা ফ্রন্টে আসতে পারছে না, কিন্তু আর কোনো বুদ্ধিজীবী নেই। সেটা সত্যি অবাক করা কথা। দেখুন, এই বুদ্ধিজীবীর এই মানে ওই টেলিভিশনের পর্দায় ওই সমালোচনা বলুন বা বকবক বলুন বা টাইম পাস বলুন, এটা ঠিক কোন সময় থেকে শুরু হয়েছিল সেটা একটা অ্যানালিসিস করে দেখলাম। যখন জ্যোতিবাবু ছিলেন তখন কিন্তু কোনো বুদ্ধিজীবীদের কোনো আমদানি হয়নি। আচ্ছা, কেননা তখন জ্যোতিবাবু একটুখানি স্ট্রং ছিলেন, তো তখন এই বুদ্ধিজীবীরা সেরকম পাত্তা করতে পারেনি, বা বুদ্ধিজীবীরা যথাস্থানে ঠিকঠাকই ছিল ধরে নেওয়া যায়। আচ্ছা, এইবার যখন বুদ্ধবাবু এলেন, বুদ্ধবাবু তো একদম মাটির মানুষ, ভালো মানুষ, একদম জেন্টলম্যান যাকে বলে, উনি তো সেরকমই। আর এবার তারপর থেকে যখন সরকার একটু দোদল্যমান, সেই সময় দেখবেন যে বুদ্ধিজীবীদের আগমনটা ঘটেছিল ঠিক ওই সময়। এবং সেই সময় কিন্তু এই তদানীন্তন সরকার থেকে কিন্তু বুদ্ধিজীবীরা সেরকম কিছু আয় পেত না। কিন্তু সেই সময় আমাদের যিনি রেলমন্ত্রী ছিলেন, বিরোধী, কিন্তু বিরোধী তো কোনো কিছু, কিন্তু উনি একটা মন্ত্রী ছিলেন, সেন্ট্রালের রেল মিনিস্টার। এবং ওই রেল মিনিস্টার থাকাকালীন সেইখানে কিছু উনি ওই সব আর কি ফাঁদ পেতে রেখেছিলেন, নানা রকম পুরস্কারের ফাঁদ। কোনোটা যেমন এই শ্রীনাম, এই নাম, এই চাকরির ফাঁদ, তারপর এই ওনাকে ওই আধিকারিক একটা কিছু, তারপরে কি বলে না ওই কি কারিক এইসব নিয়ে, তখন কিন্তু অনেক ওই বুদ্ধিজীবীরা কিন্তু বুদ্ধি নিয়ে কোনো কারবারি করতেন না। ওনারা যে যার প্রফেশনে ছিলেন, কেউ হয়তো পেন্টিং করতেন, কেউ হয়তো সিনেমা করতেন, কেউ হয়তো টিভি সিরিয়াল করতেন। কিছু মানুষের পরিচিত কিছু এই ধরনের মুখ, বুদ্ধির সাথে যাদের কোনো সম্পর্কই নেই, কিন্তু সেই সব মানুষকে ওই বুদ্ধিজীবী করে, এবং তারা ওই ফাঁদের মধ্যে ফক 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 করে সব পড়ে গেলেন, লোভনীয় ফাঁদ। এবং সেখান থেকে যতদিন উনি রেলমন্ত্রী ছিলেন ততদিন ওখান থেকে একটা মোটা টাকা যৌতুক একটা পেতেন। তো সেই সময় বুদ্ধিজীবীদের তখন খুব আবির্ভাব হয়েছিল। কিন্তু তারপরে দেখা যায় যে এই সময় এখনকার যে দিনে, এই সময় কিন্তু সরকারের একটা টলমল অবস্থা। কিন্তু এই সেই সময়কার যেসব কেলেঙ্কারি ওই বুদ্ধবাবুর সময়, তার থেকে কিন্তু অনেক বেশি কেলেঙ্কারি কিন্তু এই সময়। কিন্তু তখন ওই সামান্য কিছু একটা ওই ভিঙ্গি গ্রাম আর ওই সব জায়গায়, আর ওই আঙুরের ওখানে, শুধু এই দুটো ইস্যুতে কত বুদ্ধিজীবী সেই সব লাঠি টাঠি নিয়ে করে, কেউ হয়তো হাঁটতে পারছে না, কেউ হয়তো কাউকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, কত সেই রাজপথে মিছিল। কিন্তু এইবার যে এই জিনিসগুলো, এ তো আরো ভয়ঙ্কর জিনিস। সেই সময় থেকে এখন যা এখন তো আরো নেগেটিভিটি বেড়ে গেছে। সুতরাং এই সময় তো কোনো বুদ্ধিজীবীকে দেখা যাচ্ছে না। তাহলে গেল কোথায় সব বুদ্ধিজীবীরা? আমার হচ্ছে এইটাই কথা, যে বুদ্ধিজীবীরা গেল কোথায়? তো ওই বুদ্ধিজীবী কিন্তু আর আসবে না, কারণ ওরা এত প্যাক খেয়েছে। এবং একবার তো দুর্গাপুজোয় আমি যাচ্ছিলাম কোথায়, তো পাশে একজন সেই তখনকার বুদ্ধিজীবী তো হেঁটে হেঁটে বোধহয় ঠাকুর দেখতে বেরিয়েছিল। কি লজ্জার ব্যাপার, আমারও খুব লজ্জা লেগে গেছে। পাশে কতগুলো ইয়ং ছেলেমেয়েরা যাচ্ছে, ওই যে ওই দেখ বুদ্ধিজীবী যাচ্ছে, কিন্তু ওকে কিন্তু তার আগে কিন্তু সবাই দেখলে হয়তো একটা সই দিন, অটোগ্রাফ দিন, এইসব বলতো। কিন্তু এইসব করার পরে ওদের বুদ্ধিজীবী যাচ্ছে, আর ও লজ্জার মুখ ঘুরিয়ে এমন হয়ে গেছে যে একটা বুদ্ধিজীবী একটা গালাগালের মতো হয়ে গেছে এই ব্যাপারটা। তো এই সময় কিন্তু কোনো বুদ্ধিজীবীকে আর কিন্তু দেখা যাচ্ছে না। এটা কিন্তু খুবই বাংলা থেকে কি বুদ্ধিজীবীরা চলে গেল না কি হলো? এটা তো সেই খুবই ভাববার বিষয়। এটা এই কে এসে 1 মিনিট ধরে আমি একটু দেখে আসি। কে?
না না এখন কিছু না না এখন লাগবে না, এখন লাগবে না। ওই চেয়ারের ওপর এটা রেখে গেলাম যেন আমার চেয়ারটা কেউ দখল করতে না পারে। আর ওই আমি বলেছিলাম যে বুদ্ধিজীবী নেওয়া হবে, তো ওই জন্য বাইরে একজন এসেছিল যে আমি এসছি, আমি না না এখন না, ওটা পরে টাইম দিয়েছিলাম 4টের মধ্যে আসতে, ও এখন এসছে 8টার সময়। আর ওই আচ্ছা একটা জিনিস, এই যে লাঠিটা না, এই যে লাঠিটা, এই লাঠিটা কিন্তু সত্যি একজন বুদ্ধিজীবীর লাঠি, জানেন তো। বলতে দ্বিধা নেই, সেই ভদ্রলোক এখন আর নেই, এবং ওই ভদ্রলোক মারা যাওয়ার পরে ওনার স্ত্রী আমাকে খুব স্নেহ করেন, এবং ওনার স্ত্রী আমাদের বিবেকতীর্থ না, ওনার যত দামি দামি মানে কোট, প্যান্ট, চাদর, সোয়েটার, জামা কাপড় যা ছিল ওনার হাজব্যান্ডের, সব আমায় দিয়ে দিয়েছিলেন। আমি যেখানে যেখানে কাজে ফাজে যাই, ধরুন মানে একদম রুরাল এলাকায়, সেখানে গিয়ে আমি সেগুলো সব দিয়ে দিয়েছি। এবং প্লাস একটা বড় খাট দিয়েছিলেন যেগুলো হসপিটালে থাকে, প্লাস একটা কুলার দিয়েছিলেন, সেগুলো সব আমি মানে আমাদের বিবেকটিতে গিয়ে রেখেছি। আর এই লাঠিটা মানে উনি শেষে এই লাঠিটা নিয়ে উনি ইয়ে করতে যাতায়াত করতেন, ঘরের মধ্যে হাঁটাহাঁটা করতেন। এই লাঠিটা আমি কিন্তু আর কাউকে দিইনি, সত্যি কথা বলতে। যদি উনি শোনেন, ওনার মিসেস মানে মানে শুনছেন হয়তো, কিন্তু এই লাঠিটা আমি দিইনি, এই লাঠিটা আমি আমার নিজের কাছে রেখে দিয়েছি। কিন্তু এইটা সত্যি একজন মানে ওনাকে আমি কিন্তু বুদ্ধিজীবী বলেই মনে করি, এবং ওনার বুদ্ধির মানে বুদ্ধিজীবী কাকে বলবো আমরা, যে নানা রকম যে কর্ম হচ্ছে, অপকর্ম হচ্ছে, সেইগুলোকে বিশ্লেষণ করে সেইগুলো জনগণের স্বার্থে উপকারে কী কী জিনিস লাগছে আর জনগণের বিপক্ষে কী কী জিনিস মানে হচ্ছে, এইগুলো বিশ্লেষণ করাই তো বুদ্ধিজীবীদের কাজ। কিন্তু যেসব বুদ্ধিজীবীরা এখন এই মানে বুদ্ধিজীবীরা গালাগালের মতো করে ইউজ করছে, তারা তো একতরফা একতরফা মানে যার হয়ে এতদিন মানে সেই সময় বুদ্ধিজীবী করে রাস্তায় হেঁটেছিলেন, আবার তার এগেনস্টে এখন আবার বুদ্ধিজীবী করবেন। এই জন্যই মনে হয় ওইসব বুদ্ধিজীবীদের আর পাওয়া যাচ্ছে না। আর নতুন যারা বুদ্ধিজীবী, তারা ওদের জন্য লজ্জায় আর তারাও আসছে না। মানে ওই বুদ্ধিজীবীরা ঠিক করেছেন, তোমার নুন আমি খেয়েছি, তো সুতরাং তোমার গুণ আমি না গাইতে পারি, কিন্তু তোমার ওই বদগুণের কথা আমরা মিছিল করে লোকের সামনে প্রকাশ করতে পারবো না, কেন আমরা তোমার নুন খেয়েছি। বলে না, একটা নুন খেলে গুণ গাইতে হয়। সুতরাং গুণ যদি আমরা গাইতে না পারি, তাহলে আমরা কিন্তু ওই বেগুন অন্তত গাইব না। তো তো আজকের দিনে রাখছি। আর এই লাঠিটা যিনি দিয়েছিলেন, তিনি সত্যি মানে একজন সত্যি বুদ্ধিজীবী, তাকে আমরা দাদা দাদা বলে রাখতাম। এই লাঠিটা আমি কিন্তু আমার কাছেই রেখে দিয়েছি, একজন বুদ্ধিজীবীরই লাঠি এটা একদম। আসছি আজকের দিনে, আবার সামনের দিন দেখা হবে।